আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের সকলকে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন চ্যাপ্টারের লেকচার 3 তে সকলকে স্বাগত জানাচ্ছি। তো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আমি জাস্ট একটা ডিরেকশন দিব, সেটা হচ্ছে তোমরা যদি এর আগের অর্থাৎ লেকচার 3 এর আগের দুটো লেকচার 1 এন্ড লেকচার 2 এই দুটো লেকচার তোমরা সিরিয়াল অনুসারে যদি কেউ না করে আসো, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করব লেকচার 1 এন্ড লেকচার 2 সিরিয়াল অনুসারে করবে, তারপর আজকের লেকচার করতে আসবে। না হলে আজকের লেকচারের অনেক কিছু তোমাদের না বোঝার সম্ভাবনা থাকবে। তো আমি ডিরেক্ট হচ্ছে ক্লাস স্টার্ট করে দিচ্ছি। তো প্রথমেই আমি আজকে একটা সিকিউ দিয়ে স্টার্ট করবো। সিকিউটা আসছিল হচ্ছে সিলেট বোর্ড 23 সালে আসছিল। সিলেট বোর্ড 23 সালে আসছিল। সিকিউটা অনেকটা এরকম, এক্স ধাতুর আয়ন আছে এবং এটা কি করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে এক্স ধাতুতে পরিণত হয়েছে। তার মানে এখানে কি হয়েছে, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে অর্থাৎ বিজারণ, ঠিক আছে। তাহলে বিজারণ বিভবের মান দেওয়া আছে, প্রমাণ বিজারণ বিভবের মান ই নট ইকুয়ালস টু -0.44 ভোল্ট। এরপর ওরা দিচ্ছে হচ্ছে ওয়াই ধাতুর আয়ন আছে, এখানেও কি করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে ওয়াই ধাতুতে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে বিজারণ বিভবের মান দেওয়া আছে। ওয়াই ধাতুর বিজারণ বিভবের মান হচ্ছে প্রমাণ বিজারণ বিভবের মান হচ্ছে ই নট ইকুয়ালস টু -0.25 ভোল্ট। আরেকটা আছে হচ্ছে জেড ধাতু, জেড ধাতুর আয়ন, এও কি করছে, দুইটি ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে জেড ধাতুতে পরিণত হয়েছে। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে যে এটারও প্রমাণ বিজারণ বিভব, প্রমাণ জেড ধাতুর যে মানে প্রমাণ বিজারণ বিভবের মান, সেটার মান দেওয়া আছে ইনট ইকুয়ালস টু -0.23 ভোল্ট। এখন গরু নম্বর কোশ্চেনটা আমি আগে করি। গরু নম্বর কোশ্চেন আমাকে বলছে যে এক্স ও ওয়াই তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের বিভব নির্ণয় করো। আচ্ছা, তো এখানে বলছে যে এক্স ও ওয়াই তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের বিভব নির্ণয় করতে, অর্থাৎ কিছু দেওয়া নাই, মানে আলাদাভাবে কোনো ঘনমাত্রা বা আলাদাভাবে কোনো টেম্পারেচার বা আলাদাভাবে হচ্ছে যে কোনো মানে আলাদাভাবে কোনো ঘনমাত্রা বা হচ্ছে ওই যে আমরা যে স্ট্যান্ডার্ড কন্ডিশনের তিনটা স্ট্যান্ডার্ড কন্ডিশন হওয়ার জন্য তিনটা টার্মস দেখছিলাম, ওগুলোর কোনোটা দেওয়া নাই। তার মানে বাই ডিফল্ট স্ট্যান্ডার্ডই আছে, ঠিক আছে। অর্থাৎ আমরা ইনট বা প্রমাণ ইনট সেল বা প্রমাণ তড়িৎচালক বলটা আমাদের বের করতে বলছে। তাহলে এখন এক্স ও ওয়াই তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের বিভব, ঠিক আছে, অর্থাৎ ইনট সেল বের করা লাগবে। তাহলে আমরা করি এটা সলিউশন, মানে গরু নম্বর সলিউশন করতেছি। সেটা হচ্ছে আমরা বলতে পারি যে ইনট সেল ইকুয়ালস টু ইনট অ্যানোড। ইনট অ্যানোডে কি হবে, জারণ বিভব প্লাস, আচ্ছা এটা ক্যালকুলেটর চাপা দিয়ে প্লাস ইনট ক্যাথোড। ক্যাথোডে কি হয়, বিজারণ বিভব। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কে জারণ বিভব দিবে। আমরা তো চেক করা শিখছিলাম হচ্ছে দুইভাবে চেক করা শিখছিলাম। একটা হচ্ছে সক্রিয়তা সিরিজ, ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে যে উপরে থাকে সে শক্তিশালী বিজারক, অর্থাৎ সে কি তার জারণ বিক্রিয়া দেওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ সে তাকে আমরা কিসে বসাই, যে উপরে থাকে, মানে সিরিজে ধাতুর সক্রিয়তা সিরিজে যে উপরের দিকে থাকে তাকে আমরা এই জন্য অ্যানোডে বসাই, ঠিক আছে। তো এখন তো ওইভাবে চেক করা যাচ্ছে না, কারণ আলাদা আলাদাভাবে ধাতুর হচ্ছে যে কি আলাদা আলাদাভাবে কোনো প্রতীক দেওয়া নাই, সিম্পলি প্রতীক অর্থে এক্স ওয়াই এগুলো দিয়ে দিছে। তাহলে এখন আমরা কি করবো, আর একটা যে উপায় দেখছিলাম সেটার মাধ্যমে আমরা এটা যাচাই করবো। সেটা হচ্ছে সিরিজে ধাতুর সক্রিয়তা সিরিজে যারা উপরে থাকে, আমরা এটা জেনে আসছি, তারা কি হয়, তারা দেখা যাচ্ছে যে নেগেটিভের দিক থেকে মানটা বড় থাকে, ঠিক আছে। অর্থাৎ এক্স আর ওয়াই এর মধ্যে এটা কি বিজারণ বিভব, মানে ইলেকট্রন গ্রহণ করছে, বিজারণ বিক্রিয়া কি হয়, ইলেকট্রন গ্রহণ করে এক্স ধাতুতে পরিণত হচ্ছে, এই ইলেকট্রন গ্রহণ করে ওয়াই ধাতুতে পরিণত হচ্ছে, ভালো কথা। তাহলে এখন কথা হচ্ছে বিজারণ বিভবের মান, অর্থাৎ দুইটাই কিন্তু বিজারণ বিভবে আছে, ইলেকট্রন গ্রহণ করছে অর্থাৎ বিজারণ বিক্রিয়া, ইলেকট্রন গ্রহণ করছে বিজারণ বিক্রিয়া। তাহলে এখন বিজারণ বিভবের মান, প্রমাণ বিজারণ বিভবের মান নেগেটিভের দিক থেকে কিন্তু এই যে এক্স এরটা বড়, অর্থাৎ সিরিজে তাহলে কে সিরিজ উপরে থাকবে, অবশ্যই এক্স ধাতু সিরিজ উপরে থাকবে। তাহলে একে আমরা অ্যানোডে বসাবো। তাহলে আমরা বলতে পারি যে ইনট অ্যানোডে তাহলে কি হবে, জারণ হবে, বাট এখানে কিন্তু দিচ্ছে বিজারণ, ঠিক আছে। বিজারণের
বিজারণ প্রমাণ বিজারণ বিভবের মান -0.44। তাহলে এখন যেহেতু আমরা এখানে জারণে বসাচ্ছি, তাহলে আমরা কি করব, অবশ্যই মাইনাস হবে না, তার উল্টাটা হবে, অর্থাৎ প্লাস হবে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। তাহলে এক্স থেকে এক্স ধাতু থেকে এক্স ধাতুর আয়ন, হ্যাঁ, এক্স থেকে এক্স টু প্লাস। আচ্ছা, প্লাস হচ্ছে ই নট, এখানে ক্যাথোড, ক্যাথোডে কি বিজারণ বিক্রিয়া, অর্থাৎ হ্যাঁ এইটা ঠিক আছে, ওয়াই ধাতুর আয়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে ওয়াই ধাতু, ভালো কথা। তাহলে এক্স থেকে এক্স টু প্লাস মানে এক্স ধাতু থেকে এক্স ধাতুর আয়ন। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, এখানে দেওয়া আছে হচ্ছে এক্স ধাতুর আয়ন থেকে এক্স ধাতু, অর্থাৎ বিজারণ বিভব, বাট এখানে আমার লাগতেছে জারণ বিভব। তাহলে এখন আমরা কি করব, এটারে মাইনাস ছিল প্লাস হবে, ঠিক আছে, কেয়ারফুল থাকতে হবে আমাদের। অন্য কালে ইউজ করতেছি প্লাস 0.44 অ্যান্ড এখানে কি প্লাস আছে, আর বিজারণ বিভব এখানে ওয়াই ধাতুর আয়ন থেকে ওয়াই ধাতু, ওয়াই ধাতুর আয়ন থেকে ওয়াই ধাতু, তাহলে বিজারণ বিভবই লাগতেছে, অর্থাৎ মাইনাস। তো আলটিমেটলি প্লাসে মাইনাসে কি মাইনাস 0.25 ভোল্ট। তাহলে এখন আমরা হিসাব করলে কত আসে, এটা প্লাস 0.19 ভোল্ট। এটাই কি আমাদের, এটাই হচ্ছে আমাদের গরু নম্বরে যেতে চাইছে, অর্থাৎ এক্স ও ওয়াই তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের কোষ বিভব। ওকে, ইনট সেল, এটি হচ্ছে আমাদের ইনট সেল। অতএব ইনট সেল বা ইএমএফ বলে এটাকে, বা প্রমাণ তড়িৎচালক বলে। ইনট সেল ইকুয়ালস টু প্লাস 0.19 ভোল্ট। আচ্ছা, তোমরা এতটুকু লিখে নাও, আমি সময় দিচ্ছি। আচ্ছা, এবার আমি ঘোড়া নাম্বারে যাচ্ছি। ঘোড়া নাম্বারে বলছে ওয়াই ধাতুর আয়ন, অর্থাৎ ওয়াই টু প্লাস, হ্যাঁ, আয়নের দ্রবণকে জেড ধাতু নির্মিত পাত্রে রাখা যাবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এই ম্যাথটা আমরা কিভাবে করবো, তো এটা আমি সলিউশনে যাচ্ছি ডিরেক্ট। তো আমি আগেই বলে দিছি যে যেই ধাতু নির্মিত পাত্রে হবে সেই ধাতুকে আমরা কি ধরবো, সেই ধাতুকে আমরা অ্যানোড ধরবো। কেন অ্যানোড ধরবো, কারণ আমরা জানি যে অ্যানোড ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। দেন আমাদের দেখতে হবে যে স্বতঃস্ফূর্ত হয় কিনা। স্বতঃস্ফূর্ত যদি হয় তাহলে ঠিকই ওটি অ্যানোড হিসেবে ন্যাচারালি কাজ করবে, অর্থাৎ অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে, ঠিক আছে। তো এই ব্যাপারটাই আমাদেরকে চেক করতে হবে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই কি বের করতে হবে, ইনট সেল। তার আগে আমরা ধরে নিই যে কাকে আমরা অ্যানোড ধরছি, ঠিক আছে। ধরি জেড ধাতু নির্মিত পাত্রটি, অবশ্যই যেই ধাতু নির্মিত পাত্রটা যেই ধাতু নির্মিত হবে তাকে আমরা কি অ্যানোডে রাখবো, ঠিক আছে। তো আমি এটি ধরে নিচ্ছি যে ধরি জেড ধাতু নির্মিত পাত্রটি অ্যানোড হিসাবে ক্রিয়া করবে বা অ্যানোড হিসাবে কাজ করে। তাহলে এখন আমাদের কি করতে হবে, ইনট সেল বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ইনট সেল বের করি। তাহলে ইনট সেল হবে ইকুয়ালস টু ইনট অ্যানোডে কি হয়, জারণ বিভব হয়, প্লাস ইনট ক্যাথোড। তাহলে এখন আমরা কি করতে পারবো, এখন ইনট সেল ইকুয়ালস টু ইনট অ্যানোডে কি হয়, জারণ বিভব। এগুলো কিন্তু এক্সামে লিখে দিও তোমরা, জারণ বিভব। তা এইটা কিন্তু ফুল লিখবে, আমি মানে জাস্ট সিম্পলি আর কি বুঝাইলাম যে জারণ বিভবরে আমি সংক্ষিপ্তভাবে লিখছি, বাট তোমরা এক্সামে কি করবে, এটা টোটালটা লিখবে, জারণ বিভব। আর ক্যাথোডে কি হবে, ক্যাথোডে হবে বিজারণ বিভব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে জারণে কি হবে, অবশ্যই জেড ধাতু নির্মিত, অর্থাৎ জেড থেকে জেড টু প্লাস হবে, বাট এখানে কিন্তু বিজারণ বিভব দেওয়া। কিন্তু আমাদের যেহেতু পাত্র মানে যেই ধাতু মানে পাত্রটা যেই ধাতু নির্মিত সেই ধাতুকে যেহেতু আমরা অ্যানোডে রাখছি, তাহলে অবশ্যই এখানে কি হবে, জেড ধাতু থেকে আয়নে পরিণত হবে, অর্থাৎ জারণ হবে, সোজা কথা, ইলেকট্রন ত্যাগ বা ইলেকট্রনের ছাড়ন। আচ্ছা, তাহলে অবশ্যই কি হবে, এখানে জেড ধাতু থেকে জেড ধাতুর আয়ন, ঠিক আছে, অর্থাৎ জারণ হয়েছে। অর্থাৎ এটা কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব, বাট আমাদের দিতে হবে জারণ বিভব, এটারে উল্টায় দিতে হবে, কেয়ারফুল থাকতে হবে। প্লাস ইনট ক্যাথোড, তাহলে ইনট ক্যাথোডে কি হবে, বিজারণ বিভব মানে ইলেকট্রন গ্রহণ। তাহলে
কোন আয়ন ওয়াই জে মানে এটা তাহলে হচ্ছে ওয়াই ধাতুর আয়ন থেকে ওয়াই ধাতু ঠিক আছে। আচ্ছা তো এখন আমি ডানে লিখতেছি তোমরা নিচে নিচে লেখো। তাহলে এখন মানটা কত আসে এই যে এখানে কেয়ারফুল থাকতে হবে ঠিক আছে জেড থেকে জেড টু প্লাস বাট এখানে কি মানে এখানে হচ্ছে জারণ বিভব বাট এখানে দেওয়া আছে আমাদের বিজারণ বিভব কেয়ারফুল থাকতে হবে। তাহলে এখানে উল্টে যাবে এটা অর্থাৎ প্লাস 0.23 আর হচ্ছে এখানে কি বিজারণ বিভব ঠিক আছে। তাহলে বিজারণ বিভব মানে হচ্ছে -0.25 তাহলে আলটিমেটলি আনসার কত আসে -0.02 -0. এই যে এই কারণেই হচ্ছে এই সিকিউটা দেওয়া। যদিও আমরা এই ক্লাস মানে এর আগের ক্লাসেও এই টাইপের ম্যাথ করে আসছি তা প্রশ্ন হলো যে তাহলে এই টাইপের ম্যাথ কেন করাইলাম মূলত এই ঘোড়া নাম্বারটার জন্য এই টোটাল সিকিউটা করা ঠিক আছে। তো এইখানে আমরা গত ক্লাসে যতগুলো ম্যাথ করছি যদি অ্যানোড ধরার পর যেই মানে পাত্রটা যেই ধাতু নির্মিত যেমন জেড ধাতু হইতে পারতো এটা জিঙ্ক বা হইতে পারতো ম্যাগনেসিয়াম অন্য যে কোনো ধাতু বা অ্যালুমিনিয়াম তো যেই মানে পাত্রটা যেই ধাতু নির্মিত হয় এটাকে আমরা অ্যানোডে বসাই যদি ইনট সেল বা হচ্ছে ইএমএফ বা প্রমাণ তড়িৎচালক বল বের করার পর যদি দেখতাম পজিটিভ মান তাহলে আমরা বুঝতাম যে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হইতো অর্থাৎ অ্যানোডে ধরাটা এটা ঠিক ছিল ন্যাচারালি কি বিক্রিয়াটা হইতো অ্যান্ড অ্যানোড ক্ষয়প্রাপ্ত হইতো অ্যান্ড কি হইতো ক্যাথোডে হচ্ছে যে ক্যাথোডের ধাতুর পরিমাণ বাড়তো ঠিক আছে। মানে ক্যাথোডে ধাতু জমা হয় ক্যাথোডের পরিমাণ ক্যাথোড থিকার হইতো মানে পুরু হইতো আর অ্যানোড থিনার মানে পাতলা হইতো এই হচ্ছে বিষয়। তো এখন কথা হচ্ছে এইখানে যে মানটা আসছে এটা কি নেগেটিভ মান তার মানে আমাদের এই যে ধরছি অ্যানোড ধারাটা পাত্রটা যেই ধাতু নির্মিত ওকে অ্যানোড ধারাটা ঠিক হয় নাই অর্থাৎ কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না মানে 0 থেকে যদি ছোট হয় তখন মানে 0 হইলে অস্বতঃস্ফূর্ত অর্থাৎ অ্যানোড ধারাটা ঠিক হয় নাই বা সোজা কথা বললে যে পাত্রটা ক্ষয়প্রাপ্ত হবে না এই হচ্ছে বিষয়। তাহলে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয় কোষ বিক্রিয়া যেহেতু স্বতঃস্ফূর্ত নয় তাহলে এখানে কি হইল অর্থাৎ পাত্রটি অ্যানোড হিসেবে কাজ করে ক্ষয়প্রাপ্ত হবে না অর্থাৎ পাত্রটি অ্যানোড হিসেবে কাজ করে ক্ষয়প্রাপ্ত হবে না। তাহলে যদি পাত্র যদি ক্ষয়প্রাপ্ত না হয় তাহলে তো পাত্র রাখা যাবে পাত্র যদি ক্ষয় হয় মানে এটা যদি পজিটিভ হয় যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে অ্যানোড হিসেবে কাজ করে ক্ষয়প্রাপ্ত হয়। তো যদি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে তো আমরা দেখছি যে রাখা যাবে না বাট এখানে তো ক্ষয়প্রাপ্ত হইতেছে না তাহলে কি রাখা যাবে ঠিক আছে। তার মানে জেড ধাতু নির্মিত পাত্রে এই যে এই দ্রবণটা হ্যাঁ ওয়াই ধাতুর যে আয়ন ওই আয়নের দ্রবণ রাখা যাবে ঠিক আছে অর্থাৎ Y2+ আয়নের দ্রবণ রাখা যাবে। তো আমি আশা করতেছি যে আমাদের এই পাত্র বা বাটি টাইপের আছে যত ম্যাথ আছে সেগুলো আমাদের ক্লিয়ার আলহামদুলিল্লাহ অ্যান্ড সিকিউর জন্য এই টাইপগুলো হচ্ছে মোস্ট পপুলার এবং মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে। আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার তোমরা স্টার দিয়ে নাও। আচ্ছা তো আমি কিছুক্ষণ সময় দিলাম তোমরা লিখে নাও। আচ্ছা আমি মুছে দিচ্ছি। আচ্ছা ইলেকট্রোকেমিক্যাল সেলের যত ম্যাথ আমরা করছি এর আগে ইলেকট্রোকেমিক্যাল সেলের বা তড়িৎ রাসায়নিক কোষের যত ম্যাথ আমরা এর আগে করছি প্রবলেম ঠিক আছে সেগুলো আসলে আমরা কি করতাম প্রমাণ তড়িৎচালক বল বা ইনট সেল বের করতাম যখন স্ট্যান্ডার্ড 3টা টার্মস কি ছিল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 atm প্রেসার আর 1 মোলার ঘনমাত্রা বা 1 মোল পার লিটার এই 3টা টার্মস ঠিক থাকলে ওটা বুঝতাম যে আমরা স্ট্যান্ডার্ড কন্ডিশন আর কিছু না দেওয়া থাকলে আমরা স্ট্যান্ডার্ড কন্ডিশন বাই ডিফল্ট ধরে নিতাম ঠিক আছে। তো সেই রেসপেক্টে আমরা কি করতাম ইনট সেল বের করতাম স্ট্যান্ডার্ড কন্ডিশনের রেসপেক্টে আর যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনের যদি যে কোনো একটা ব্যত্যয় ঘটতো মানে 3টা টার্মসের যে কোনো একটা টার্মসের ব্যত্যয় ঘটতো তাহলে আমরা বুঝতাম যে এটা স্ট্যান্ডার্ড কন্ডিশন না সেক্ষেত্রে আমরা নার্নস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করে ই সেলের মান বের করতাম ভালো কথা। এবং আমরা বাটির ম্যাথ করছি সেখানেও ইনট সেল দিয়ে ম্যাথটা করা লাগে যেগুলো ছিল ইলেকট্রোকেমিক্যাল সেলের ম্যাথ অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষ রিলেটেড ম্যাথ সেখানে আমরা এই ইনট সেল বা প্রমাণ তড়িৎচালক বল নিয়েই মোটা দাগে হচ্ছে ম্যাথগুলো করতাম অ্যান্ড নার্নস্ট ইকুয়েশন। বাট এখন আমরা শিখবো হচ্ছে ফ্যারাডেস ফার্স্ট ল ঠিক আছে। তো ফ্যারাডেস ফার্স্ট লতে যে ঘটনাটা ঘটতেছে আমরা জাস্ট সিম্পলি দুইটা সূত্র আমাদের মনে রাখা লাগে অ্যান্ড খুব সহজ অ্যান্ড ইজি মারাত্মক লেভেলের ইজি ঠিক আছে। অ্যান্ড কথা হচ্ছে এই ফ্যারাডেস ল
কোন ধরনের সেলে ইউজ হয়, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষে প্রয়োজন হয়। আমরা প্রথমেই দেখে আসছিলাম একদম ফার্স্ট লেকচারে যে তড়িৎ বিশ্লেষ্য কোষে সহজভাবে বললে একটা পাত্র থাকে, আর তড়িৎ রাসায়নিক কোষ বললে দুইটা পাত্র থাকে, এবং সেটা কি একটা সল্ট ব্রিজ দ্বারা কি পরোক্ষ সংযোগ সাধন করা হয়। মানে সিম্পলি দেখা মাত্র চেনার জন্য আমি এটা সহজভাবে বলছিলাম, হোয়াট এভার। তো এখন আমি ফ্যারাডেস ফার্স্ট লতে চলে যাচ্ছি। ফ্যারাডেস ফার্স্ট ল, ফ্যারাডেস ফার্স্ট ল কোন ধরনের সেলের ক্ষেত্রে প্রযোজ্য? তড়িৎ বিশ্লেষ্য কোষের জন্য, কোষে প্রযোজ্য। তড়িৎ বিশ্লেষ্য কোষে প্রযোজ্য। আচ্ছা, তো এখন আমি একটা কাজ করি, আমি তিনটা পাত্র নেই, মানে তিনটা হচ্ছে কি ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য সেল নিচ্ছি। একটা পাত্রের মধ্যে কি দুইটা ইলেকট্রোড মানে দুইটা তড়িৎদ্বার থাকে। অ্যান্ড এটাতে সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। অ্যান্ড তড়িৎ বিশ্লেষণের ফলে এই ক্যাথোডে হচ্ছে ধরলাম এখানে, তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে হচ্ছে এখানে ধরলাম W1 পরিমাণ ধাতু সঞ্চিত হয়, ঠিক আছে, W1 মানে সঞ্চিত ধাতুর পরিমাণ, ঠিক আছে। অ্যান্ড এইখানে আমি কি করলাম, আর একটা সেল নিলাম, আর একটা ইলেকট্রোলাইটিক সেল। তো এখানে কি আছে, সোডিয়াম ক্লোরাইড আছে। অ্যান্ড মানে তড়িৎ বিশ্লেষণের ফলে এখানে ধরলাম যে ক্যাথোডে W2 পরিমাণ ধাতু সঞ্চিত হয়, ঠিক আছে। আর একটা লাস্ট হচ্ছে আমরা আর একটা ইলেকট্রোলাইটিক সেল নিলাম। তো এখানেও সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আছে। এন্ড হচ্ছে এখানে মানে তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে ধরলাম কি W3 পরিমাণ ধাতু সঞ্চিত হয়। এখন কথা হচ্ছে, মনে করো যে W1 মানে কথা হচ্ছে এই যে তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, তো তার আগে আমি বলি যে ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়, আমরা ইনপুটে কি দিই, ইনপুটে দেই হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। আর আউটপুটে কি পাই, কেমিক্যাল চেঞ্জ, মানে আয়নের পরিবর্তন হয়, বা সহজভাবে বলে যে কেমিক্যাল এনার্জি মানে ইলেকট্রোকেমিক্যাল সেলের উল্টা প্রসেস আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে কি হলো, এই ইলেকট্রোলাইসিসের ফলে তড়িৎ বিশ্লেষণের ফলে ধরলাম যে ক্যাথোডে এখানে W1 পরিমাণ কি হয়েছে, মানে ধাতু সঞ্চিত হয়েছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই এবং তিনটাতে সেম কাজ আমরা করছি, কিন্তু প্রথমটাতে আমরা কি করলাম, প্রথমটাতে আমরা চার্জের পরিমাণ বেশি, মানে চার্জের পরিমাণটা হচ্ছে কি ইনপুটে যে দিছি চার্জটা বেশি, মানে চার্জ প্রবাহের হার বেশি দিছি। তাহলে অ্যাম্পিয়ার মানে কি, অ্যাম্পিয়ার লেখার দরকার নাই, জাস্ট বুঝো তোমরা। অ্যাম্পিয়ার মানে কি, অ্যাম্পিয়ার মানে I = Q/T, অর্থাৎ সেম সময় যদি বেশি পরিমাণ চার্জ দিই তাহলে তড়িৎ প্রবাহ বেশি হবে। সাপোজ যদি তড়িৎ প্রবাহ বেশি তার মানে কি চার্জ বেশি হবে। তার মানে এইটাতে আমি কি করলাম, তড়িৎ প্রবাহ সেম সময় তড়িৎ প্রবাহ মানে কি বেশি দিছি, অর্থাৎ এখানে কি চার্জ বেশি দিছি, আর এইটা তুলনামূলক চার্জ কম দিছি, মাঝখানটা বাদ দিলাম। তাহলে এখন প্রশ্ন হইলো কোনটাতে তাইলে বেশি, মানে দ্রবণ তো সেম, ঠিক না, সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে কোনটাতে বেশি পরিমাণ ধাতু সঞ্চিত হবে ক্যাথোডে? অবশ্যই এইটাতে। কেন? কারণ এটাতে চার্জ বেশি দিছি। তো এইটাই মূলত ফ্যারাডেস ফার্স্ট লার মেন কথা এটাই, অর্থাৎ W সমানুপাতিক Q, অর্থাৎ W is proportional to Q, অর্থাৎ যদি চার্জ বেশি দেওয়া হয়, মানে এই ইলেকট্রোলাইসিস মানে শুধুমাত্র এটা কিন্তু মানে ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষে কিন্তু এটা প্রযোজ্য না। ফ্যারাডের সূত্র
তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেলই কেবল প্রযোজ্য, ঠিক আছে। ফ্যারাডের দুইটা সূত্র দিচ্ছে, দুইটা সূত্রই, আচ্ছা হোয়াটএভার। তো এখন বিষয় হচ্ছে ডব্লিউ সমানুপাতিক কিউ, অর্থাৎ যদি চার্জের পরিমাণ বেশি হয় তাহলে কি এই ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণও বেশি হবে। তো এখন এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠাই তখন হচ্ছে আমাদের একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটা হচ্ছে জেড, ডব্লিউ ইকুয়ালস টু জেড কিউ। এখন প্রশ্ন হলো জেড কি? জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা, এখন আমরা ফিজিক্সে পড়ে আসছি আই ইকুয়ালস টু কিউ বাই টি, লেখার দরকার নাই, আই ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে কিউ ইকুয়ালস টু কি আর গুণন করে দিলে কিউ ইকুয়ালস টু আই টি, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। অর্থাৎ ডব্লিউ ইকুয়ালস টু জেড আই টি। প্রশ্ন হলো কিভাবে আসলো? কারণ কিউ ইকুয়ালস টু আই টি, আমি এটা ব্র্যাকেটে লিখে দিলাম। কারণ কি? কারণ যেহেতু কিউ ইকুয়ালস টু আই টি, আই ইন্টু টি। আচ্ছা, তো এই ফর্মুলাটাকে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, যে ডব্লিউ ইকুয়ালস টু জেড আই টি। ডব্লিউ কি? ডব্লিউ হলো ক্যাথোডে জমাকৃত পদার্থের পরিমাণ। সবাই দ্রুত লিখবে। ক্যাথোডে জমাকৃত পদার্থের পরিমাণ। জেড কি? জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর টি হচ্ছে সময়। তো তড়িৎ প্রবাহ এখানে মূলত অ্যাম্পিয়ারে প্রকাশ করি আমরা, দেন হচ্ছে সময় সেকেন্ড। আচ্ছা, তো এটা এবং এটা হচ্ছে গ্রামে, ক্যাথোডে জমাকৃত পদার্থের পরিমাণ অবশ্যই গ্রামে। আচ্ছা, তো এখন আমি এখান থেকে ডব্লিউ ইকুয়ালস টু জেড আই টি যে পাইছি, এখান থেকে আরেকটা মানে এই একটা ফর্মুলা মনে রাখতে হবে, আর একটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, আমি সেখানে যাচ্ছি। ডব্লিউ ইকুয়ালস টু জেড আই টি এটা পাইলাম ফ্যারাডের প্রথম সূত্র থেকে, ভালো কথা। তো আবার আমরা একটা ব্যাপার এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড ইকুয়ালস টু লেখা যায় এম বাই ইএফ। প্রশ্ন আমি এম বাই ইএফ কে দেখতেছি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? অতএব ডব্লিউ ইকুয়ালস টু জেড এর পরিবর্তে আমরা লিখতে পারি এম বাই ইএফ রিপ্লেস করে, ঠিক আছে, এম বাই ইএফ ইন্টু আইটি। তাহলে আমরা লাস্ট যেটা লিখতে পারি সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু এম এর সাথে কি এই আইটি গুণাকারে আছে, অর্থাৎ আইটিকে আমরা উপরে লিখতে পারি। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু এমআইটি ইউনিভার্সিটি ডিভাইডেড বাই, এই আসলে এমআইটি ইউনিভার্সিটি না, এটা কি মনে রাখার জন্য, এমআইটি ইউনিভার্সিটি ডিভাইডেড বাই ইএফ, ঠিক আছে। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু কি এমআইটি ইউনিভার্সিটি, হ্যাঁ কি জানা ছিল, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। আচ্ছা, এমআইটি ইউনিভার্সিটি ডিভাইডেড বাই ইএফ, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন এখন কোনটা কি? এই দুটো সূত্র মাস্ট মনে রাখতে হবে। তার মধ্যে এই সূত্রটা বেশি কাজে লাগে ম্যাথ করার ক্ষেত্রে বা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, সেটা এমসিকিউ হোক বা সিকিউ হোক, এই সূত্রটা বেশি কাজে লাগে। অর্থাৎ আমার 10 স্টার মানে হচ্ছে মানে আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার, ওকে। এই সূত্রটা বেশি কাজে লাগে। আচ্ছা, তাহলে ডব্লিউ কি? ডব্লিউ হচ্ছে ক্যাথোডে জমাকৃত ধাতুর পরিমাণ, যেটা হচ্ছে আমরা কিসে সবাই লিখে নাও, ডব্লিউ হচ্ছে ক্যাথোডে জমাকৃত ধাতুর পরিমাণ। কোন এককে প্রকাশ করা হবে এখানে? মাস্ট, এটা কিন্তু মনে রাখতে হবে, ভুল করা যাবে না, গ্রাম এককে। দেন এম কি? এম হচ্ছে এই যে ধাতুর পারমাণবিক ভর, বি কেয়ারফুল, এটা কিন্তু পারমাণবিক সংখ্যা না, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যেমন আমি যদি বলি কপারের পারমাণবিক সংখ্যা কত? 29। এখন আমি যদি বলি যে কপারের পারমাণবিক ভর কত, তখন কিন্তু আর 29 না, তখন সেটা কত? 63.5। তো বি কেয়ারফুল, খুবই কেয়ারফুল থাকতে হবে। তো এম হচ্ছে কি আমাদের ধাতুর পারমাণবিক ভর। দেন আই কি? আই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। টি কি? টি হচ্ছে, আচ্ছা তড়িৎ প্রবাহকে আমরা কোন এককে প্রকাশ করব? সেটা হচ্ছে আমরা অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের এসআই একক কি? এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ফিজিক্সের জন্য বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। এটা
অনেকে হাস্যরসাত্মক মনে হতে পারে, বাট এটা কিন্তু আসার মতো। কারণ অনেকেই আমরা কি করি, ফিজিক্সের 1 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, প্রথম চ্যাপ্টার, ফিজিক্সের ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার, এটা অনেকে আমরা কি করি, পড়ি না, বাট ওখান থেকেও কিন্তু এসএসসিতে এমসিকিউতে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। ওকে, দেন টি হচ্ছে কি, টি হচ্ছে সময়, সময়ের আছে কি সেকেন্ড। এবার ই হচ্ছে ইলেকট্রন ইনভলভড ইন রিঅ্যাকশন। ইলেকট্রন ইনভলভড ইন রিঅ্যাকশন, সাপোজ আমার কাছে দ্রবণ আছে কপার সালফেটের, তাহলে এখানে কি হবে, কপার এটা কি কিভাবে মানে ভাঙে কিভাবে, কপার আয়ন কিভাবে, কপার 2+, আর সালফেট কি র্যাডিক্যাল হচ্ছে, সালফেট র্যাডিক্যাল SO4 2-, তার মানে ইলেকট্রন ইনভলভড ইন রিঅ্যাকশন সংখ্যাটা কত, 2। ঠিক আছে, এই ব্যাপারটা বুঝতে হবে আমাদের। আচ্ছা, তো এখানে ইলেকট্রন ইনভলভড ইন রিঅ্যাকশন, আচ্ছা ইলেকট্রন ইনভলভড, উপর থেকে লিখি, ইলেকট্রন ইনভলভড ইন রিঅ্যাকশন। আর এফ কি, এফ হচ্ছে 1 ফ্যারাড, 1 ফ্যারাড মানে 96,500 কুলম্ব। বি কেয়ারফুল। আচ্ছা, এটা হচ্ছে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে চার্জ পরিমাপের এসআই একক কি, সেটা হচ্ছে কুলম্ব, এবং এটাই ক্ষুদ্রতম। এবং বলে যদি চার্জ পরিমাপের বৃহত্তম একক, তখন হচ্ছে ফ্যারাড। 1 ফ্যারাড ইকুয়ালস টু 96,500 কুলম্ব। তাহলে ফ্যারাড কিন্তু অনেক বড় একক। ঠিক আছে, তাহলে ফ্যারাড মানে কি, 1 ফ্যারাড, এটা কিন্তু মনে রাখতে হবে মাস্ট, ইকুয়ালস টু 96,500 কুলম্ব। ঠিক আছে, আমি আশা করি যে কোনটা কি বুঝতে পারছি। অ্যান্ড এই সূত্রটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটার থেকে এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমি আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমি প্রবলেম করা স্টার্ট করবো। তো তোমরা সবাই লিখে নাও, আমি কিছুক্ষণ সময় দিচ্ছি। আচ্ছা, আমি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। তো প্রথম কোশ্চেন আছে কুমিল্লা বোর্ড 21 সালে। একটা ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষণ কোর্স দেওয়া আছে, এবং দুটি ইলেকট্রোড বা তড়িৎদ্বার আছে এখানে। এন্ড কথা হচ্ছে দ্রবণটা দেওয়া আছে কপার সালফেট। আচ্ছা, তো কপার সালফেটের দ্রবণ যদি দেওয়া থাকে, তাহলে ক্যাথোডে কি জমবে, অবশ্যই কপার ধাতু জমবে। হোয়াটএভার, সবাই দ্রুত লেখো। কপার সালফেটের দ্রবণ দেওয়া আছে, ভালো কথা। তো গরু নম্বরে বলছে যে উদ্দীপকে উল্লেখিত মাত্রার তড়িৎ। আচ্ছা, তো তড়িৎ কত, 5 এম্পিয়ার দিছে, ভালো কথা। উদ্দীপকে উল্লেখিত মাত্রার তড়িৎ মাত্রার তড়িৎ 60 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে। কি পরিমাণ ধাতু জমা হবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, তো এটা আমরা সলিউশনে যাই। তো এটা একটা ইলেকট্রোলাইটিক সেল দেওয়া আছে, ভালো কথা। তো সলিউশনে আমরা কি লিখবো, তার আগে আমরা দেখি কি কি দেওয়া আছে। 5 এম্পিয়ার, অর্থাৎ এখানে ইয়ার ধাতু কপার সালফেট জমা তো হবে কপারই, ঠিক না? তাহলে কপারের পারমাণবিক ভর কত, কপারের পারমাণবিক সংখ্যা 29, বাট 29, বাট হচ্ছে কপারের পারমাণবিক ভর এটা কিন্তু 63.5। বি কেয়ারফুল। কপারের পারমাণবিক ভর এখানে আমরা কি দ্বারা প্রকাশ করি, এম হচ্ছে 63.5। আমরা কি জানি মনে মনে যে MIT/EF। আচ্ছা, আই এর মান কত, এখানে তড়িৎ প্রবাহ আই এর মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার।
টি এর মান কত? টি হচ্ছে 60 মিনিট। 60 মিনিট মানে কি 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, অর্থাৎ 60 × 60 তাহলে কত 3600 অর্থাৎ 3600 সেকেন্ড। হ্যাঁ, এর মান কত? ইলেকট্রন ইনভলভড ইন রিঅ্যাকশন, দেখি কপার সালফেট তাহলে কি কিরকম ভাবে ভাঙে? কপার 2 প্লাস SO4 2 মাইনাস, অর্থাৎ ইলেকট্রন ইনভলভড ইন রিঅ্যাকশন কত? 2, ঠিক না? তাহলে এর মান হচ্ছে 2। আর এফ এর মান কি? 1 ফ্যারাড মানে হচ্ছে 96,500 কুলম্ব। এখন কি পরিমাণ ধাতু জমা হয়, অর্থাৎ W = হোয়াট এটা চাইছে। তো আমরা কি জানি? উই নো W = ডিরেক্ট কোনো কথা নাই MIT/EF। এম এর মান কত? 63.5। আই এর মান কত? 5। টি এর মান কত? 3600। হ্যাঁ, সব এসআইতে, বাট বি কেয়ারফুল থাকতে হবে। যেমন এই যে 63 এইখানে 5 অ্যাম্পিয়ার আছে, এখানে 36 সেকেন্ড আছে, ঠিক আছে? এগুলো সব এসআই, এখানে কুলম্ব আছে, সব এসআইতে নিছি, বাট এই ডব্লিউ এর মানটা কিন্তু গ্রামে রাখতে হবে। বি কেয়ারফুল, ঠিক আছে? তো এটা কেন? এই যে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক, এটা যদি বইটা সামান্য রিডিং করো তাহলে মানে মারাত্মক ইজিলি তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। এর মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে 96,500। আচ্ছা, এখন এটা আমরা করি। সিক্সটি 63.5 ইন্টু 5 ইন্টু 3600 ডিভাইডেড বাই EF 2 ইন্টু 96,500। হ্যাঁ, 5.92 গ্রাম। তাহলে আমরা কি বলতে পারি? তোমরা লাস্টে এন্ডিং লাইন দিতে পারো যে সুতরাং ক্যাথোডে 5.92 গ্রাম কপার ধাতু যেহেতু সলিউশন কপার সালফেট, তাহলে কি কোন ধাতু জমা হবে? কপার ধাতু জমা হবে। তো আমি আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আমি কিছুক্ষণ সময় দিচ্ছি, তোমরা লিখে নাও। এবার আসছে যাক চিটাগাং বোর্ড 21। এবার একটা সিকিউ করা হচ্ছে চিটাগাং বোর্ড 21 সালে আসছিল। সিকিউটা ছিল এরকম, একটা ইলেকট্রোলাইটিক সেল দেওয়া আছে, মানে তড়িৎ বিশ্লেষণ কোষ, মানে কি একটা পাত্র, খুবই সহজ ব্যাপার। দেন এই একটা ইলেকট্রোড দেওয়া আছে তড়িৎদ্বার, এই একটা ইলেকট্রোড দেওয়া আছে মানে তড়িৎদ্বার, পজিটিভ নেগেটিভ, এন্ড দ্রবণ দেওয়া আছে ফেরাস সালফেটের দ্রবণ। এন্ড গরু নম্বর কোশ্চেন আমাকে বলছে যে 40 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ, মানে উদ্দীপকের এটার ক্ষেত্রে বলছে আর কি, 40 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 5 মিনিট চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে? ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে? আচ্ছা, ভালো কথা। তাহলে এখন আমরা দেখি কি কি দেওয়া আছে। তার আগে সলিউশনে যাই। অর্থাৎ এটাকে কি বাইরে থেকে কি ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া হচ্ছে, ঠিক আছে, মানে তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি। তাহলে হচ্ছে কথা হচ্ছে দ্রবণ হচ্ছে ফেরাস সালফেটের, তাহলে ক্যাথোডে কোন ধাতু জমা হবে? অবশ্যই আয়রন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে 40 অ্যাম্পিয়ার আই এর মান দেওয়া আছে, 5 মিনিট টি এর মান দেওয়া আছে। হ্যাঁ, এম এর মান আমরা তো জানি, আয়রনের এম এর মান কত? কপারের হচ্ছে কত? 63.5, আর আয়রনের কত? 55.85, ঠিক আছে। তাহলে এখন আমরা তাহলে কি বলতে পারি? তোমরা এটা দিয়ে নিবে যে তোমার, তারপর করে দিই, হিয়ার আয়রনের পারমাণবিক ভর m = 55.85
85, আই এর মান কত দেওয়া আছে 40 অ্যাম্পিয়ার, টি এর মান কত 5 মিনিট, 5 মিনিট মানে 5 × 60 সেকেন্ড মানে 300, 35, 300 সেকেন্ড। ই এর মান কত, ই এর মান আচ্ছা ফেরাস সালফেট, ফেরাস সালফেট কিভাবে, সালফেট কি SO4 2- আর ফেরাস হচ্ছে কি Fe2+, অর্থাৎ ইলেকট্রন ইনভলভড ইন রিঅ্যাকশন কত 2, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ই এর মান হবে 2, আর এফ কি, এফ হচ্ছে 1 ফ্যারাড, 1 ফ্যারাড ইকুয়ালস টু কত 96,500 কুলম্ব, সব এসআইতে, সব এসআইতে, বাট বি কেয়ারফুল, ডব্লিউ কিন্তু মাস্ট কি হবে, ডব্লিউ কোন এককে হবে, সঞ্চিত যে ধাতুর পরিমাণ সেটা হবে গ্রাম এককে, বি কেয়ারফুল, কোন এককে, মাস্ট গ্রাম এককে, ঠিক আছে। আচ্ছা তো আমরা তাহলে ম্যাথটা করি যে উই নো ডব্লিউ ইকুয়ালস টু ডিরেক্ট, কোনো কথা নাই, ফ্যারাডের ডিরেক্ট সূত্র MIT/EF, এম এর মান কত 55.85, আই এর মান 40, টি এর মান 300, ইএফ, ই এর মান কত 2, এফ এর মান 96,500, ঠিক আছে। তাহলে অতএব ডব্লিউ এর মান কত আসে, মানে ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ, $40 × 300 ডিভাইডেড বাই 2 × 96,500, হ্যাঁ 3.47 গ্রাম। তোমরা লাস্ট একটা কথা লিখে দিতে পারো যে সুতরাং ক্যাথোডে জমাকৃত ধাতুর পরিমাণ হচ্ছে 3.47 গ্রাম, বি কেয়ারফুল, এটা কিন্তু গ্রামে হবে, বাট অন্যান্য সবগুলো কিন্তু এসআইতে, যেমন অ্যাম্পিয়ার এসআইতে, সেকেন্ড এসআইতে, ঠিক আছে, কুলম্ব এসআইতে। ওকে, তো এটা তোমাদের কিছুক্ষণ সময় দিলাম, তোমরা অবশ্যই তুলে নিবে। আচ্ছা তো আমি আর একটা প্রবলেমে যাই। আমি আর একটা প্রবলেমে যাচ্ছি, সেটা আসছিল দিনাজপুর বোর্ড 22 সালে আসছে কোশ্চেনটা। আচ্ছা তো কোশ্চেনটা কিরকম আমি স্টার্ট করি। একটা ইলেকট্রোলাইটিক সেল দেওয়া আছে, মানে তড়িৎ বিশ্লেষ্য কোষ, দুটো ইলেকট্রোড দেওয়া আছে, মানে তড়িৎদ্বার, ভালো কথা। এটা হচ্ছে পজিটিভ, এটা হলো নেগেটিভ। আচ্ছা অ্যান্ড এটা কোন দ্রবণ, কপার সালফেট। কপার সালফেট দ্রবণ, ভালো কথা। এবং এটা দেওয়া আছে পি কোষ, ওরা নিজের একটা নাম দিচ্ছে আর কি, হোয়াট এভার। এখন গরু নম্বরে বলছে আমাকে যে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, মানে এটাতে আর কি পরিচালনা, মানে এটাতে কি চালনা করতেছে, এটাতে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কি বাইরে থেকে ইনপুট দিচ্ছে আর কি, চালনা করতেছে। আর এই আউটপুটে কি পাই, আয়নের পরিবর্তন, মানে সহজভাবে বলে কেমিক্যাল চেঞ্জ বা কেমিক্যাল এনার্জি, হোয়াট এভার। তো 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ টেন মিনিট চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে। ধাতু সঞ্চিত হবে। তো এটা আমরা সলিউশন স্টার্ট করি। তো দেখি আমরা আগে কি কি আছে। তো হিয়ার কপারের, এটা কিন্তু মাস্ট মুখস্থ, কপারের পারমাণবিক ভর কত 63.5। তারপর আই এর মান কত 5 অ্যাম্পিয়ার, টি এর মান
10 মিনিট মানে তোমরা করে দেখবা যে 600 সেকেন্ড। হ্যাঁ, ইয়ার মান কত? ইলেকট্রন ইনভলভ ইন রিঅ্যাকশন আছে। কপার সালফেট কিরকম হয়, মানে কিরকম ভাবে ভাঙে? কপার আয়ন কি কপার 2+ আর হচ্ছে সালফেট র্যাডিক্যাল কি SO4 2-, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রন ইনভলভ ইন রিঅ্যাকশন কি 2 মাস্ট কত হবে 2 হবে। হ্যাঁ, তাহলে ইয়ার মান হচ্ছে 2। আর এফ কি 1 ফ্যারাড সমান 96,500 কুলম্ব। এই সব এসআইতে তড়িৎ প্রবাহের মান এসআইতে মানে অ্যাম্পিয়ার, সময়ের এককে সেকেন্ড, এটাও অ্যাম্পিয়ার মানে এটা হচ্ছে এসআই একক। তারপর হচ্ছে এই যে 1 ফ্যারাড সমান 96,500 কুলম্ব হলো চার্জের এসআই একক, সব এসআইতে। বাট সঞ্চিত ধাতুতে মানে ক্যাথোডে সঞ্চিত যে ধাতুর পরিমাণ ডব্লিউ, সেটা এসআইতে না, সেটা হচ্ছে গ্রাম এককে। ঠিক আছে, তো আমি অন্য কালি দিয়ে লিখতেছি। ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ ডব্লিউ ইকুয়ালস টু ওয়াট, এবং সেটা কোন এককে? মাস্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে গ্রাম এককে। কোন এককে? গ্রাম এককে। হ্যাঁ, বি কেয়ারফুল। গ্রাম একক। হ্যাঁ, একক কি হবে? একক হবে গ্রাম। বাংলায় আমি লিখে দিচ্ছি, একক হবে গ্রামে। আচ্ছা, তো এখন আমি সলিউশন স্টার্ট করি। যে উই নো W equals to MIT by EF। তাহলে M এর মান কত? 63.5। I এর মান 5, T এর মান 600, E এর মান 2, ভাজা মাছ সব দেওয়া আছে। F এর মান 96,500। মারাত্মক ইজি ম্যাথ। এর মতো মানে এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে এরকম মারাত্মক লেভেলের পান্তা ভাত আর সারা পৃথিবীর কোথাও নাই। তো এটা আমরা করি 63.5 × 5 × 600 ডিভাইডেড বাই 2 × 96,500। তাহলে এখানে কত আছে? 0.987 গ্রাম। 0.987 গ্রাম। এটা লাস্টের এন্ডিং লেখা দেখতে যে সুতরাং ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ গ্রাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আনসার। আমি কিছুক্ষণ সময় দিলাম, এটা তোমরা লিখে নাও। আচ্ছা, আমি আশা করতেছি যে এটা তোমাদের লেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এবার আমি ঘোড়া নাম্বার স্টার্ট করতেছি, মানে এই কোশ্চেনটার সাথে ঘোড়া নাম্বার আর কি, বাট সেটার আবার চিত্র আলাদা। সেটার জন্য গরু নাম্বারের জন্য এই চিত্রটা লাগতেছে, জন্য এটা আঁকছি, বাট ঘোড়া নাম্বারের জন্য পরে চিত্রটা লাগবে, তো সেটা আমি আঁকবো। তো আমি আশা করি লেখা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। তো আমাদের এখানে হচ্ছে একটা মানে ইলেকট্রোকেমিক্যাল সেল দেওয়া আছে। আচ্ছা, মাঝখানে একটা সল্ট ব্রিজ দেওয়া আছে। ভালো, সল্ট ব্রিজের কাজ কি? পরোক্ষ সংযোগ সাধন করে, ঠিক আছে। এবং এই যে অর্ধকোষের যে নিরপেক্ষতা প্রবাহের, এটা কি? এটা মানে ই করে, মানে নিরপেক্ষতা মানে বজায় রাখে, ঠিক আছে, এক একটা অর্ধকোষের। আচ্ছা, আর হচ্ছে পরোক্ষ সংযোগ সাধন করে। আর এইগুলো কি ইউ আকৃতির কাজ নল। সল্ট কি ব্যবহার করা হয়? KCl, পটাশিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে, এগুলো। তো এখন কথা হচ্ছে এখানে অ্যান্ড এরা কি করছে? গ্যালভানোমিটার দ্বারা যুক্ত আছে। ভালো,
এখানে দেওয়া আছে 0.1 মোলার ফেরাস সালফেট, আর এখানে দেওয়া আছে 0.2 মোলার কপার সালফেট। তো এটা হচ্ছে কি কিউ কোষ। তো তাপমাত্রা দেওয়া আছে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এবং এখানে দেওয়া আছে যে ইনট, এখানে আচ্ছা আচ্ছা কপার সালফেট, আচ্ছা ঠিক আছে, তার মানে নিশ্চয়ই কপার ধাতু, ফেরাস সালফেট তার মানে আয়রন ধাতু। আচ্ছা, তাহলে এখন এখানে ওরা আমাকে বিজারণ বিভাগের মান দিছে কপার আর, প্রমাণ বিজারণ বিভাগের মান দিছে কপার আর হচ্ছে আয়রন, ঠিক আছে। ইনট কপার আয়ন থেকে কপার ধাতু অর্থাৎ বিজারণ বিভব, হ্যাঁ, প্লাস 0.34 ভোল্ট, আর এটা হচ্ছে ইনট আয়রন থেকে আয়রন, এটা হচ্ছে মাইনাস 0.44 ভোল্ট। আচ্ছা, তো এখন এইখানে কোশ্চেনে ওরা বলছে যে ঘোড়া নাম্বারে কিউ কোষের বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি? কিউ কোষের বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি? আচ্ছা, ভালো কোশ্চেন। তো স্বতঃস্ফূর্তভাবে ঘটার ক্ষেত্রে আমরা দেখে আসছি কি, বাটির ম্যাথগুলো করছিলাম, বাটি বা পাত্রের ম্যাথ করছিলাম, পাত্র খাওয়ার ক্ষেত্রে দেখতাম যে স্বতঃস্ফূর্তভাবে হয় কিনা। তখন আমরা কি দেখে আসছি, যদি ইনট সেলের মান গ্রেটার দ্যান 0 হয় তাহলে স্বতঃস্ফূর্তভাবে ঘটে, আর যদি লেস দ্যান 0 হয় মানে নেগেটিভ মান আসে তখন স্বতঃস্ফূর্তভাবে ঘটে না। তো তখন ওগুলো আমরা প্রমাণ কন্ডিশনের ক্ষেত্রে করতাম, কারণ সবগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড যে টার্মস, স্ট্যান্ডার্ড কন্ডিশন হওয়ার যে 3টা টার্মস কি কি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 মোলার ঘনমাত্রা, আর একটা কি 180 প্রেসার, সেগুলো বাই ডিফল্ট ওইভাবেই থাকতো, অর্থাৎ স্ট্যান্ডার্ড কন্ডিশন ফুলফিল করতো, যে কারণে আমরা ইনট সেল দিয়ে এটা করতাম। কিন্তু এখানে কি ইনট সেল করা যাবে? যাবে না। কেন? কারণ একটা আমি বলছি কি যে স্ট্যান্ডার্ড যে কন্ডিশন হওয়ার জন্য যে 3টা টার্মস যেটা মাত্র বললাম, এর যে কোনো একটা ব্যত্যয় ঘটলেই দেখা যাচ্ছে আমরা আর ইনট সেল বের করতে পারি না, তখন আমরা ই সেল বের করি নার্নস্ট ইকুয়েশন দিয়ে। তাহলে এখানে কি, এই যে একটা ব্যত্যয় করছে, কারণ কি এই যে এদের ব্যত্যয় করছে 1 মোলার নাই, 0.1 মোলার, এটা কি 0.1 মানে কি, 0.1 মানে হচ্ছে ডেসিমোলার, ঠিক আছে, তার মানে কি এখানে নার্নস্ট ইকুয়েশন পড়বে। ভালো কথা। তাহলে আমরা সলিউশনে কি বলতে পারি? তাইলে এখন আমরা যেহেতু নার্নস্ট অ্যাপ্লাই করতে হবে, তাহলে এখন আমরা ই সেল দিয়ে এটা আমরা দেখবো, যদি ই সেলের মান যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, আর ই সেলের মান যদি লেস দ্যান 0 হয় তাহলে অস্বতঃস্ফূর্ত মানে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। তো আমরা চেক করি সলিউশন। তাহলে ই সেল, এই যে নার্নস্ট ইকুয়েশন আমরা জানি কি, যে ই সেল ইকুয়ালস টু ইনট সেল মাইনাস RT/NF ইনটু ln Q। ভালো কথা, বাট ইনট সেল তো ঠিকই বের করা লাগবে নার্নস্ট ইকুয়েশনে ম্যাথ করতে হলে। তাহলে আমরা এটি আগে করি, ইনট সেল ইকুয়ালস টু ইনট অ্যানট মানে কি জারণ বিভব, তোমরা ফুল সম্পূর্ণটা লিখবে, জারণ এরপর বিভব, আমি সংক্ষেপে লিখতেছি, জারণ বিভব প্লাস ইনট ক্যাথোড মানে বিজারণ বিভব। তাহলে ইনট অ্যানোডে কি হবে, আয়রন থেকে, আচ্ছা আয়রন মানে ফেরাস সালফেট, তার মানে কোন ধাতু আছে এখানে, আয়রন, ঠিক আছে। তাহলে আয়রনটা চেক করি, বিজন বিভব, দুটোই তো বিজন বিভব দেওয়া আছে, ঠিক না, দুটোই বিজন বিভব দেওয়া আছে। তাহলে এখন বিজন বিভব মানের দেখতে হবে যে নেগেটিভের মান কার, মানে নেগেটিভের মান থেকে, মানে নেগেটিভের মানের দিক থেকে কে বড়, সেটা রেসপেক্টে আমরা বলতে পারবো যে সিরিজে কে উপরে আছে, অর্থাৎ কাকে আমরা অ্যানোডে বসাবো। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এটা কি, এই যে নেগেটিভের মান কার বড়, -0.44, অর্থাৎ নেগেটিভের দিক দিয়ে বা ঋণাত্মকের দিক দিয়ে এই মানটা বড়। আর এটা কি, এটা তো হচ্ছে অনেক নিচে। তোমরা কি হাজারি স্যারের বই থেকে এই সিরিজটা একটু দেখে নিও, ঠিক আছে, আমি যা বলতেছি এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ইনশাআল্লাহ। তাহলে ইনট কি হবে, ইনট জারণ বিভব আয়রন থেকে, আয়রন ধাতু থেকে আয়রন ধাতুর আয়ন, অর্থাৎ আয়রন থেকে আয়রন টু, মানে আয়রন থেকে কি ফেরাস, ওকে, প্লাস হচ্ছে ইনট ক্যাথোডে কি হবে, বিজারণ, অর্থাৎ কপার আয়ন থেকে, কপার ধাতু আয়ন থেকে কপার ধাতু ইলেকট্রন গ্রহণ করছে, আর এটা কি ইলেকট্রন ত্যাগ করছে, মানে জারণ, এখানে বিজারণ। আচ্ছা, তাহলে এখন এটা কি হবে, আয়রন থেকে আয়রন টু প্লাস, এখানে তো আছে বিজারণ বিভব, বাট এখানে জারণ বিভব, অর্থাৎ এটা উল্টে দিতে হবে, অর্থাৎ প্লাস 0.44।
তারপর হচ্ছে এটা কি +0.34 +0.34, কারণ বিজন বিভব এখানে বিজন বিভবই আছে। হ্যাঁ, তাহলে এখানে কত আসে মানটা? +0.78 ভোল্ট। ঠিক আছে, তো এখন আমরা কি বলতে পারবো যে E cell equals to E naught, E cell equals to E naught cell, মানে নান্স ইকুয়েশন। হ্যাঁ, নান্স ইকুয়েশনটা কি? হিয়ার নান্স ইকুয়েশনটা আমরা জানি যে E cell equals to E naught cell minus RT by NF into ln Q। হ্যাঁ, অর্থাৎ আমরা বলতে পারি E cell equals to E naught cell minus RT by NF into ln Q। আচ্ছা, কোশ্চেনটার মানটা বের করি। বিক্রিয়াটা কিরকম হবে? অর্থাৎ এই অ্যানোডে কি আছে? আয়রন, মানে আয়রন ধাতু আছে, আর ক্যাথোডে হচ্ছে কপার। আচ্ছা, তাহলে রিঅ্যাকশনটা কি হবে? অর্থাৎ আয়রন এর কি আয়রনের জারণ হবে, অর্থাৎ আয়রন ধাতু থেকে আয়রনের কি মানে ফেরাস আয়নে পরিণত হবে। ঠিক আছে, অর্থাৎ Fe2+। আর এখানে কি ছিল? কপার ধাতুর আয়ন ছিল। কপার ধাতুর আয়ন দুইটি, এই আয়রনের ত্যাগকৃত দুটি ইলেকট্রন কপার ধাতুর আয়ন কি গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে, অর্থাৎ কি অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে। ঠিক আছে, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে, আর হচ্ছে এই ক্যাথোড কি হবে? ক্যাথোড ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে রিঅ্যাকশন। তাহলে হচ্ছে উপরে কি আছে? উপরে হচ্ছে আমাদের এই যে আয়রন 2+, আর নিচে কি? নিচে হচ্ছে কপার 2+। আচ্ছা, তাহলে এখন কি হবে? ইনার সেল, ইনার সেলের মান আমরা কত হয়েছে? মানে +0.78 মাইনাস আর এর মান কত? আর এর মান হচ্ছে 8.314। তোমরা যদি কেউ গত ক্লাস না করে আসো, মানে প্রথম দুইটা ক্লাস না করে আসো, তাহলে কিন্তু অনেক কিছু এখানে বুঝবে না। এই জন্য আমি রিকমেন্ড করবো অবশ্যই লেকচার 1 আর লেকচার 2 প্রতিটা লেকচার সিরিয়াল অনুসারে করবে। লেকচার 1 যেমন শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে, লেকচার 1 কি করবে? প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত করবে, এবার লেকচার 2 শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করবে, দেন এই লেকচারটা করতে আসবে। দেখবে যে মহান আল্লাহ জানতো, মানে তোমরা হচ্ছে কি সকল কিছুই ভালোভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আর টি এর মান কত? আচ্ছা, 25 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 এর সাথে 25 যোগ হবে, অর্থাৎ 298 কেলভিন। ইলেকট্রন ইনভলভড ইন রিঅ্যাকশন এন এর মান কত? এই যে দুইটা ইলেকট্রন, তার মানে 2 ইন্টু 1 ফ্যারাড সমান কত? 96,500 কুলম্ব ইন্টু লন। দেখা যাচ্ছে আয়রনের ঘনমাত্রা কত? 0.1, আর এই কপার ধাতুর আয়রনের ঘনমাত্রা কত? 0.2। এইটা তোমরা করো, দেখি কত আসে। অর্থাৎ ই সেল, আচ্ছা ই সেলের মানটা কত আছে তোমরা করো, আমিও করি। 0.78 মাইনাস 8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500 ইন্টু লন 0.1 ডিভাইডেড বাই 0.2, 0.789 ভোল্ট, 0.789 ভোল্ট। তার মানে কি, যেহেতু ই সেলের মানটা কি আসছে? 0 থেকে ছোট না বড়? 0 থেকে বড়। এই মানটা কি 0 থেকে বড়, গ্রেটার দ্যান 0। আর ই সেলের মান বা ইনার সেলের মান যেটাই হোক না কেন, সেটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি? স্বতঃস্ফূর্ত। ঠিক আছে, কি মানে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। যেহেতু গ্রেটার দ্যান 0, সুতরাং কিউ কোষের বিক্রিয়াটি, মানে কিউ কোষের কোষ বিক্রিয়াটি, কিউ কোষের কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ভাবে ঘটতে থাকবে, স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, এটা লাস্ট ম্যাচ ছিল। তো আমি আশা করি যে আমরা সকলেই বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তো তোমাদের একটু সময়, কিছুক্ষণ সময় দিলাম, তোমরা লিখে নাও। আচ্ছা, আমি আশা করতেছি যে তোমাদের লেখা হয়ে গেছে। আমি মুছে দিচ্ছি, আর তোমাদেরকে এইচডব্লিউ দেবো, মাস্ট তোমরা এইচডব্লিউ গুলো তুলে নেবে এবং অবশ্যই এইচডব্লিউ গুলো টাইমলি করবে। ঠিক আছে, আচ্ছা এইচডব্লিউ হচ্ছে
প্রথমে আমি যে সিডব্লিউ তে যা কিছু করে সেগুলো এইচডব্লিউ করবে, যেমন ম্যাথগুলো কি এবার না দেখে করা ট্রাই করবে, দেখবে পারবে ইনশাআল্লাহ। তো প্রথমে হচ্ছে ধরো সিডব্লিউ এর পড়া এইচডব্লিউ এটা আগে করে নিবে, সিডব্লিউ এর পড়া এইচডব্লিউ, ম্যাথগুলো কি ম্যাথগুলো লিখে প্র্যাকটিস করবে, সূত্রগুলা বুঝে সূত্রগুলো বুঝে কয়েকবার প্র্যাকটিস করবে, দেন হচ্ছে ম্যাথগুলা একবার করে হচ্ছে কি না দেখে প্র্যাকটিস করা ট্রাই করবে সিডব্লিউ এর খাতা থেকে, অর্থাৎ সিডব্লিউ এর পড়া এইচডব্লিউ করে প্রথমে, এরপর কি করবে মেইন বুকটা একবার রিডিং করবে, সেকেন্ড পেপারে 4 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে, ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন, হাজারি স্যারের মেইন বুকটা একবার রিডিং, জাস্ট একবার রিডিং করবে, মানে যতটুকু তোমরা বুঝতে পারো, না বুঝে নাই কোনো প্রবলেম নাই। তো মেইন বুক হাজারি স্যারের মেইন বুকটা একবার রিডিং, দেন যে কাজটা করবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর বোর্ডে আসা, সেটা টেস্ট পেপার হোক বা যে কোনো বুক হোক, প্রিভিয়াস ইয়ার্স এর বোর্ডে আসা 10টা সিকিউ সলভ, অবশ্যই কি এগুলো বুঝে সলভ করবে, ঠিক আছে। তাহলে তোমাদের এসএসসি এক্সামে যেভাবেই কোশ্চেন ঘুরাক না কেন দেখবে মানে ওগুলো তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স, পিওয়াই দ্বারা বোঝাচ্ছি প্রিভিয়াস ইয়ার্স এ বোর্ডে আসা 100টা এমসিকিউ সলভ করা। তো এইভাবে তোমরা হচ্ছে কি আমি যে এইচডব্লিউ গুলো দিলাম এই এইচডব্লিউ গুলো টাইমলি করবে, দেখবে যে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম মেজরিটি প্রবলেম এই চ্যাপ্টারে তোমরা নিজেরাই সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।